ভারত নামটি শুনলেই মনে হয় কত শত রাজা বাদশাহ আর ঐতিহাসিক নিদর্শনের আঁতুড়ঘর। বলা হয় ভারত নাকি সকল দেশের সংস্কৃতি বহন করে। দিল্লি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় রাজধানী অঞ্চল। তবে শুধু এখন নয়, বিগত প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে দিল্লি বিভিন্ন রাজবংশের রাজধানী হিসেবে পরিচালিত হচ্ছে। দিল্লিকে কেন্দ্র করে একের পর এক রাজবংশ ভারতের বিভিন্ন দিকে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। সুলতানি, মোগল, ব্রিটিশ এবং আধুনিক ভারতে একের পর এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ছড়িয়ে আছে দিল্লির আনাচে কানাচে। একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে তাই ভারতের দিল্লি ভ্রমণ না করলে যেন ভ্রমণ পিপাসা মেটে না। আজকে আমি আপনাদের দেখাবো ভারতের দিল্লি ভূমিতে অবস্থিত লোদি রাজবংশের ইতিহাস ও সমাধি, যা লোদি গার্ডেনে অবস্থিত। আমার এই চ্যানেলে ভারতের দিল্লি লালকেল্লা, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরগা, দিল্লি জামে মসজিদ, সফদরজং সমাধি, কুতুব মিনার, আলাউদ্দিন খিলজির সমাধি ও সুলতান ইলতুৎমিশের সমাধি সহ তুলে ধরেছি অনেক জায়গা। আশা করি দেখে আসবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। ভারতের দিল্লিতে অবস্থিত সকল স্থাপনাগুলো কোনো না কোনো সাম্রাজ্যের সুলতানদের, স্বাধীন দাস সালতানাত, লোদি, খিলজি, সৈয়দ কিংবা মুঘল সাম্রাজ্যের একের পর এক ঐতিহাসিক স্থাপনা সেই 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে দিল্লির বুকে। আমি যখন দিল্লির মাটিতে সফদরজং সমাধি দেখে এই লোদি গার্ডেনের সামনে আসি, তখন অন্যরকম ভালো লাগা কাজ করছিল আমার মধ্যে। মনে হচ্ছে সেই সিকান্দার লোদি কিংবা ইব্রাহিম লোদির সামনে আছি এখন। কারণ ইতিহাস বইতে অনেক পড়েছি সিকান্দার লোদি কিংবা ইব্রাহিম লোদির কথা, আর সম্রাট বাবরের কাছে পরাজিত হওয়ার কাহিনী। প্রিয় দর্শক, লোদি গার্ডেন ঠিক সফদরজং সমাধির পাশেই অবস্থিত। সফদরজং সমাধি থেকে মাত্র 100 গজ দূরে অবস্থিত এই লোদি গার্ডেন। প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। তাই সফদরজং সমাধি দেখে যখন এই উদ্যানের দেখা পেলাম, মনে হলো না জানি ফিরে গিয়েছি সেই লোদি রাজবংশের শাসনামলে। লোদি গার্ডেন ভারতের দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি ঐতিহাসিক উদ্যানও বটে। এই উদ্যানের আয়তন প্রায় 90 একর। মোহাম্মদ শাহের সমাধিসৌধ, সিকান্দার লোদির সমাধিসৌধ, শীষ গম্বাদ ও বড় গম্বাদ এই উদ্যানের মূল আকর্ষণ। এগুলি 15শ শতাব্দীতে উত্তর ভারত এবং আধুনিক পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া শাসনকারী সৈয়দ ও আফগান লোদি রাজবংশের স্থাপত্য নিদর্শন। লোদি রোডের ধারে খান মার্কেট ও সফদরজংয়ের সমাধিসৌধের মাঝে এই উদ্যানটি অবস্থিত। সৈয়দ ও লোদি রাজবংশের রাজত্বকালে নির্মিত স্থাপত্যের সংখ্যা খুবই অল্প। সেই দিক থেকে লোদি উদ্যানের গুরুত্ব একটি ঐতিহাসিক নিদর্শনও বটে। সৈয়দ রাজবংশের শেষ শাসক মোহাম্মদ শাহের সমাধিসৌধ এই উদ্যানের সবচেয়ে পুরনো সমাধিসৌধ। 1444 সালে আলাউদ্দিন আলম শাহ মোহাম্মদ শাহের স্মৃতি রক্ষার্থে এটি নির্মাণ করেন। 1517 সালে লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি এটি নির্মাণ করেছিলেন। মুঘল আমলে বিশেষ কারণে এই উদ্যানের সংস্কার করা হয়েছিল। আকবরের সময়কালে এই উদ্যানটি মানমন্দির ও নথি সংরক্ষণের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশরা সৌধটি সংস্কার করেন। গেট দিয়ে প্রবেশ করলে সবুজ উদ্যান চোখে পড়ার মতো। এখানে সবুজ পরিবেশ, গাছগাছালি সবার নিকট মূল আকর্ষণ। কোথায় আজ সেই জৌলুস, কোথায় আজ তাদের শাসন? শুয়ে আছেন এখানে পরিবার, পরিজন ও কাছের মানুষের সাথে এই অন্ধকার কবরে। প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসেন এই লোদি উদ্যানে। তবে 15শ শতাব্দীর পর এই উদ্যানকে কেন্দ্র করে দুটি গ্রাম গড়ে উঠেছিল। 1936 সাল অবধি এই গ্রাম দুটি ছিল এখানে। এরপর উদ্যান সংস্কারের জন্য গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বিভিন্ন চড়াই উৎরাই শেষে 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর এই উদ্যানের নাম রাখা হয় লোদি উদ্যান। বাহাদুর খানের দ্বিতীয় পুত্র সিকান্দার খান লোদি 17 জুলাই 1489 সালে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী হন এবং সিকান্দার শাহ উপাধি গ্রহণ করেন। তার পিতা তাকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন এবং 15 জুলাই 1489 সালে তিনি সুলতানের মুকুট লাভ করেন। তিনি 1504 সালে আগ্রা প্রতিষ্ঠা করেন এবং মসজিদ নির্মাণ করেন।
তিনি রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তরিত করেন। ইব্রাহিম লোদি সিকান্দার লোদির জ্যেষ্ঠ পুত্র ছিলেন দিল্লির শেষ লোদি সুলতান। 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম পরাজিত হন। এটি লোদি রাজবংশের অবসান এবং বাবরের নেতৃত্বে ভারতে মুঘল সাম্রাজ্যের উত্থানকে চিহ্নিত করে। বলা হয়ে থাকে যে লাহোরের গভর্নর ইব্রাহিমের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য দৌলত খান লোদি কাবুলের তিমুরিদ শাসক বাবরকে তার রাজ্য আক্রমণ করতে বলেন। এরপর ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে অর্থাৎ 1526 সালে বাবরের সাথে যুদ্ধে নিহত হন। ইব্রাহিম লোদির মৃত্যুর পর সাথে সাথে লোদি রাজবংশের অবসান ঘটে, যার ফলে উপমহাদেশে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। তারা উভয়ই সুন্নি মুসলমান হওয়া সত্ত্বেও বাবর ইব্রাহিমের ক্ষমতা এবং অঞ্চল চেয়েছিলেন। বাবর এবং তার 24,000 জন সৈন্যবাহিনী মাস্কেট ও আর্টিলারি নিয়ে পানিপথের যুদ্ধক্ষেত্রে যাত্রা করে। তবে ইব্রাহিম 1 লক্ষ লোক সুসজ্জিত কিন্তু বন্দুক ছিল না, আর 1000 জোড়া হাতি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন। ইব্রাহিম তার পূর্ণ পদাতিক বাহিনী এবং আন্তঃসামরিক প্রতিদ্বন্দ্বিতার কারণে একটি অসুবিধায় পড়েছিলেন। যদিও তার লোক সংখ্যা ছিল বেশি, সে কখনো বারুদ অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং কৌশলগতভাবে কি করতে হবে তা সে জানত না। বাবর শুরু থেকেই তার এই অসুবিধার কথা জানত এবং এই জন্য তার উপর চাপ সৃষ্টি করেছিল। ইব্রাহিম লোদি 1526 সালের এপ্রিলে তার 20,000 জন সৈন্যসহ যুদ্ধক্ষেত্রে নিহত হন। ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি নিজেকে সুলতান ঘোষণা করেন এবং মুঘল বাহিনীকে প্রতিরোধ করতে থাকেন। তিনি 1557 সালে খানওয়া যুদ্ধে রানা সাঙ্গাকে প্রায় 4000 আফগান সৈন্য সরবরাহ করেছিলেন। সেই পরাজয়ের পর মাহমুদ লোদি পূর্ব দিকে পালিয়ে যান এবং 2 বছর পরে 1529 সালে ঘাগারার যুদ্ধে বাবরের সাথে মুখোমুখি হন এবং সেখানেই নিহত হন। লোদি গার্ডেনে বড় গম্বুজ সম্ভবত সিকান্দার লোদি 1490 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। এটি দিল্লির যে কোনো বিল্ডিংয়ের প্রথম দিকে নির্মিত পূর্ণ গম্বুজ ছিল বলে মনে করা হয়। ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি নিজেকে সুলতান ঘোষণা করেন এবং মুঘল বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করেন। তবে তিনি 1557 সালে খানোয়া যুদ্ধে রানা সাঙ্গাকে প্রায় 4000 আফগান সৈন্য সরবরাহ করেছিলেন। সেই পরাজয়ের পর মাহমুদ লোদি পূর্ব দিকে পালিয়ে যান এবং 2 বছর পরে 1529 সালে ঘাগরার যুদ্ধে বাবরের সাথে মুখোমুখি হন। লোদি গার্ডেনের বড় গম্বুজ সম্ভবত সিকান্দার লোদি 1490 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। এটি দিল্লির যে কোনো বিল্ডিংয়ের প্রথম দিকে নির্মিত পূর্ণ গম্বুজ ছিল বলে মনে করা হয়। লোদিদের মুসলিম প্রজাদের ধর্মীয় যোগ্যতার জন্য জাকাত কর প্রদান করতে হতো এবং অমুসলিমদের রাষ্ট্রীয় সুরক্ষা পাওয়ার জন্য জিজিয়া কর দিতে হতো। সালতানাতের কিছু অংশে হিন্দুদের অতিরিক্ত তীর্থ কর দিতে হতো। তা সত্ত্বেও বেশ কিছু হিন্দু অফিসার সালতানাতের রাজস্ব প্রশাসনের একটি অংশ গঠন করেছিলেন। চোখের সামনে আজ সেই সুলতানদের সমাধি, যারা একসময় শাসন করেছেন এই ভারতবর্ষ, গড়েছেন বহু কীর্তি, কিন্তু আজ নেই তারা, শুধু পড়ে আছে শুধুই সমাধি। বহু মানুষ এখানে আসেন প্রতিনিয়ত, কিন্তু অনেকে জানেন না এখানে কে শুয়ে আছেন আর তাদের ক্ষমতাই বা কেমন ছিল। নিশ্চয় আমাদেরও যেতে হবে এপার থেকে ওপারে। এই উদ্যানে আছে ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি সহ অনেকের কবর। আছে শীষ গাম্বাদ, বড় গাম্বাদ, মসজিদ মিনার সহ স্মৃতির পাতায় রেখে যাওয়া ঐতিহাসিক স্থাপনা। প্রিয় দর্শক, এখানে আমাদের অনেক কিছু শেখার আছে। এই নশ্বর দুনিয়া যতই ক্ষমতাবান হন না কেন, আপনাকে চলে যেতেই হবে। লোদি বলি আর মুঘল, কোনো শাসকই আজ নেই। দিল্লির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু ঐতিহাসিক স্থাপনা। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।